অনুব্রতার কলমে ছোট গল্প ব্যাড টাচের দ্বিতীয় পর্ব। মুখুজ্জে বাড়ির সবাই রাতের খাবার টেবিলে একসাথে বসে খায়। নানা কথা বলতে বলতে এই সময়টা তাদের খুব ভালো কাটে। তুলি যথারীতি ভুলে গেছে তার দুঃখের কথা। দাদাভাইকে স্কুলের কথা বলেই চলেছে। ওর বন্ধু ঋষভ যে বড্ড পাজি, সব সময় ওকে বকা খাওয়ানোর চেষ্টা করে, এসব কত কথা। খাওয়া শেষে সৌরিক ড্রয়িংয়ে বসে একটু টিভি দেখে, আর তুলি দাদাভাইয়ের কোলের কাছে পুতুল নিয়ে খেলতে খেলতে রোজ ঘুমিয়ে পড়ে। দাদাভাই তাকে বিছানায় শুইয়ে দিয়ে আসে। কাল শনিবার, তুলি এবং অমিতের ছুটি। সৌরিকের সেকেন্ড হাফের কাজ, তাই পর্ণা আজ রাতে ডায়েরিটা নিয়ে লিখতে বসল। আজ হঠাৎ বহুদিন আগের কথা মনে পড়ে যায় তার। সৌরিক তখন ক্লাস 10-এ পড়ে। পর্ণার কিছুদিন ধরে পিরিয়ডের প্রবলেম হচ্ছিল। ডাক্তার বললেন হাইপার টেনশনে এরকম প্রায়ই হয়, তবুও মাস 3-4-এর যখন আপনার পিরিয়ড বন্ধ আছে, নর্মাল কিছু টেস্ট করানো দরকার। সে বরাবরই হাইপার টেনশনে ভোগে। রিপোর্ট দেখে তো মাথায় বাজ। কনসিভ করেছে সে। ছি ছি, সে কি লজ্জা! এত বড় ছেলে তার, না জানি সে কি ভাববে। ছেলে তখন রামকৃষ্ণ মিশনে হস্টেলে থেকে পড়াশুনো করে। ডাক্তার বললেন বেবির কন্ডিশন এত ভালো, আপনি ইস্যুটা নিয়েই নিন। বাড়ি ফিরে এসে পর্ণা লজ্জায় অপমানে কান্নাকাটি শুরু করলো। অমিতকে বারবার বলল অন্য ডাক্তারের কাছে নিয়ে যেতে, কিন্তু দ্বিতীয়জন তো আবার আরও বাড়িয়ে বললেন এই ইস্যুটা নিয়ে নিন, ছেলে তো বড় হয়ে গেছে, অসুবিধে কোথায়, আপনার পিরিয়ডের প্রবলেমটাও ঠিক হয়ে যাবে। গরমের ছুটিতে ছেলে বাড়ি আসবে ভাবতেই বুক ফেটে কান্না আসছিল তার। এত ব্রিলিয়ান্ট ছেলে, তার আবার লজ্জা পেয়ে যদি সে কিছু করে বসে। মাথায় অজস্র চিন্তা ঘুরছিল। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কি করে সামলাবে সে। অমিত অপরাধীর মতো পর্ণার সামনে এসে দাঁড়াতো, কিন্তু অদ্ভুতভাবে সব স্বাভাবিক হয়ে গেল। তুলি জন্মানোর পর বদলে গেল বাড়ির পরিবেশ। সেই দমবন্ধ করা লজ্জাকর পরিস্থিতি বদলে গিয়ে এলো এক মন আনন্দ করা মুক্ত বাতাস। পর্ণার সব দুশ্চিন্তা ঈশ্বর দূর করে দিলেন ফুলের মতো তুলিকে পাঠিয়ে। তুলি হয়ে উঠল দাদা ভাইয়ের প্রাণীর প্রিয় বুনু। এসব ভাবতে ভাবতেই পর্ণা কখন যেন ঘুমের কোলে ঢুলে পড়ে। সে আর তার মনেও থাকে না। আজ শনিবার, আজ তুলির খুব আনন্দের দিন। প্রতি শনিবার সে পাশের বাড়ির ছোট্ট ভাইটার সাথে খেলতে যায়। ওর নাম রিভু, মাত্র 4 বছর বয়স। ওর সাথে খেলতে তুলির খুব ভালো লাগে। সকালবেলা পড়াশুনো করে সে রিভুর বাড়ি দৌড় লাগায়। রিভুর বাড়িতে রিভুর দাদু, মা আর ওর বাবা থাকেন। দাদু প্রণবেশবাবু খুব নামকরা একজন ব্যক্তিত্ব, সবাই তাকে খুব গণ্যমান্য করে। রিভুর মা বাবা দুজনেই চাকরি করেন, তাই রিভুকে দেখার জন্য একজন আয়ামাসি আছেন, আর সে তার দাদুর সঙ্গে সময় কাটায়। পর্ণা নিশ্চিন্তে মেয়েকে মল্লিক বাড়িতে খেলতে পাঠায়। আজও তুলি দৌড় লাগায়। পর্ণা চেঁচায়, বেশি দেরি করবি না। তুলি যেতেই রিভুর আনন্দ দেখে কি। সে বলে, জানো তুলি দিদি, আমার আজ কি আনন্দ, মামার বাড়ি থেকে আমার দাদু আর দিদা এসেছে। দাদু প্রণবেশবাবু এক গাল হেসে তুলিকে বলেন, আয় মা, প্রতিদিন ভাবি কবে শনিবার হবে, আর তুই আসবি। তুলি ভাইয়ের হাত ধরে ড্রয়িংয়ে আসে। রিভুদের দোতলার বাড়িটা অনেক বড়। আজ তারা রান্নাপাতি খেলবে ঠিক করেছে। হঠাৎই রিভুর মামার বাড়ির দাদু এসে তুলির গালটা জোর করে টিপে দিয়ে বলেন, কি নাম তোমার? তুলি হাতটা গাল থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। রিভু উত্তরে বলে, দাদাই, এটা আমার তুলি দিদি। রিভুর দাদাই বলেন, বাহ, খুব মিষ্টি দিদি তোমার, চলো তোমরা এখানে না খেলে আজ ওপরের ঘরে খেলবে, তোমাদের রান্নাপাতি খেলায় আমাকেও খেলতে নেবে, কি হলো, নেবে তো? ওরা দুজনে খুব খুশি হয়ে সব খেলনাপাতি নিয়ে ওপরে যায়। নিচে বাড়ির সবাই তখন যে যার কাজে ব্যস্ত। প্রণবেশবাবু নিচের একটা ঘরে মন দিয়ে কাগজ পড়ছিলেন। রিভুর মা অফিসে চলে গেছে, ওর দিদু রান্নার লোকের সাথে হাত লাগিয়েছেন, আর তুলি আর রিভু কমল বাবুর সাথে ওপরে খেলতে গেল। তুলি সব খেলনাগুলো যখন মন দিয়ে সাজাচ্ছে, রিভু তখন তাকে হাতে হাতে করে খেলনাগুলো এগিয়ে দিচ্ছিল। এমন সময় তুলি দেখে রিভুর দাদু
দরজার ছিটকিনি লাগাচ্ছেন। তুলি ঘুরে তাকাতে তিনি বললেন, ভাই ছোট তো, খেলতে খেলতে আবার ছাদে চলে যায় যদি। তুলি তার খেলায় মন দেয়। কমলবাবু চেয়ারে বসে তাদের খেলা উপভোগ করতে থাকেন। হঠাৎই বলেন, কিরে তোদের রান্না হলো, আমাকে কিছু খেতে দে। রিভু বলে, একটু অপেক্ষা করো দাদাই। তুলি খুশি হয়ে একটা খেলনা প্লেটে মিছিমিছি খাবার নিয়ে রিভুর দাদুকে দিতে যায়। রিভু তখন মন দিয়ে রান্নাপাতি খেলায় ব্যস্ত। রিভুর দাদাই তুলির কাছ থেকে মিছিমিছি খাবারের প্লেটটা নিয়ে খেতে শুরু করেছেন। তুলিকে বলেন, বাহ, ভালো রেঁধেছ তো মা, একদম তোমার মতো সুন্দর। এসো এসো, একটা আদর করে দিই। তারপর কিছু বুঝে ওঠার আগেই তিনি তুলিকে জাপটে ধরেন। তুলির দম নিতে কষ্ট হয়, সে ছাড়িয়ে বেরিয়ে আসতে চায়। এই আদর তো তার একটুও ভালো লাগছে না। তার দাদাভাই তো তাকে কত চটকায়, কই এমন বিরক্তি তো লাগে না। কমলবাবু তুলিকে জোর করে কোলে বসিয়ে নেন। তারপর তার জামা তুলে একবার পাগলের মতো তার বুকে, একবার প্যান্টের মধ্যে হাত ঢুকিয়ে হিসু করার জায়গাটা চেপে খিঁচে ধরেন। তুলি প্রথমটা হকচকিয়ে গেলেও বুঝতে পারে তার সাথে অন্যরকম কিছু একটা হচ্ছে। এরকম করে তো তাকে কেউ আদর করে না। কদিন আগেই ক্লাস টিচার তাদের ক্লাসে পড়াতে পড়াতে গুড টাচ আর ব্যাড টাচ বোঝাচ্ছিলেন, এক ঝটকায় সে নিজেকে ছাড়িয়ে নেয়। দৌড়ে এসে দরজার ছিটকিনি কোনো রকম খুলে পাগলের মতো দৌড়ে বাড়ি আসে। প্রণবেশবাবু কাগজ পড়ছিলেন। তিনি তুলিকে দৌড়ে যেতে দেখে অবাক হয়ে যান। একবার জানতেও চান, কিরে দৌড়চ্ছিস কেন? কোনো উত্তর পান না তিনি। পর্ণা সবে বিছানা পরিষ্কার করে টান টান করে চাদর পাচ্ছিল। তুলি দৌড়ে এসে মাকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করে। পর্ণা হকচকিয়ে যায়। কি হলো রে বাবা, মেয়ে খেলতে গেল তো এই মাত্র, কি হলো? ওকে ধরে জিজ্ঞেস করে, কাঁদছিস কেন, কি হলো? ভাইয়ের কিছু হয়েছে? কেউ বকেছে? মেয়ে আরও জোরে কাঁদতে শুরু করে। তার কান্নার শব্দে পাশের ঘর থেকে তার দাদা ভাই, ড্রয়িং থেকে অমিত, তার বাড়ির কাজের লোক সবাই চলে আসে বেডরুমে। পর্ণা মেয়েকে জড়িয়ে ধরতে মেয়ে কাঁদতে কাঁদতে বলে, ব্যাড টাচ মাম্মা, ব্যাড টাচ। পর্ণা কিছু বুঝতে পারেন না, বলে, কি ব্যাড টাচ? সবাই তার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে কি হয়েছে। এরপর মেয়ের কাছ থেকে ব্যাড টাচ বলার কারণ শুনে ধপ করে বসে পড়ে বিছানায়। এসে কি শুনছে? প্রণবেশ বাবু তার মেয়েকে, না 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 না, কোথাও একটা ভুল হচ্ছে। শৌরিক চিৎকার করে ওঠে, মেরেই ফেলবো বুড়োটাকে আজ, হ্যাঁ এত বড় একটা নোংরা লোক, বলে সে বাড়ি থেকে দৌড়ে বেরিয়ে যায়। পর্ণা হতভম্বের মতো বসে থাকে। অমিত শৌরিকের পেছনে পেছনে দৌড়ে যায় মল্লিক বাড়িতে। শৌরিক চিৎকার করতে করতে ঢোকে মল্লিক বাড়িতে, শালা প্রণবেশের বাচ্চা, কোথায় রে তুই? তোকে শালা আজ মেরেই ফেলবো, জেলে যেতে হয় তাও যাব। প্রণবেশবাবু ড্রয়িংয়ে বসে কাগজ পড়ছিলেন। বাইরের চিৎকার শুনে ভাবলেন, কেউ কি তার নাম ধরে ডাকছে? ভাবার সময় পেলেন না, একটা ধাক্কায় মাটিতে পড়ে গেলেন। হঠাৎ কেউ তার গলাটা চেপে ধরেছে। তিনি কিছু বোঝার আগেই জ্ঞান হারিয়ে ফেললেন। শৌরিক তার বাঘের মতো থাবা দিয়ে চেপে ধরেছিল প্রণবেশবাবুর গলা। ততক্ষণে বাড়ির বাকি লোক, অর্থাৎ রিভুর দাদু, দিদিমা সবাই এসে দাঁড়িয়েছে। দিদিমা চিৎকার করছেন, আরে কি কি করছো তুমি? আরে কেন বুড়ো লোকটাকে মারছো? শৌরিক চিৎকার করে বলে, বুড়ো লোক? শুয়োরের বাচ্চা একটা, শালা ভদ্রলোক সে যে ঘুরে বেড়াচ্ছে, ওকে আজ খুন করব আমি। অমিত শৌরিককে ছাড়ানোর জন্য খুব চেষ্টা করে ওঠে, কিন্তু শৌরিকের শক্তির সাথে সে পেরে ওঠে না। অমিতের পিছু পিছু পর্ণাও দৌড়ে এসেছে। তুলিকে জিজ্ঞেস করে সব সত্যটাই জানতে পেরেছে সে। কিছুটা সময় তার সময় লেগেছে, সেই কারণে সে হাঁপাতে হাঁপাতে দৌড়ে এসে পৌঁছায় মল্লিক বাড়িতে। কিন্তু এসে কি দেখছে, প্রণবেশবাবুকে মাটিতে ফেলে তার ছেলে পেটাচ্ছে। এক মুহূর্ত থমকে দাঁড়ায়, তারপরে তার সম্বিত ফিরে আসে। চিৎকার করে, বাবু, প্রণবেশবাবু নন, ওই লোকটা করেছে, বলে পাশে দাঁড়িয়ে থাকা প্রণবেশবাবুর বেয়াইয়ের দিকে আঙুল তোলে। শৌরিক থতমত খেয়ে যায় কয়েক সেকেন্ড। তারই মধ্যে রিজুর দাদু দৌড়ে ওপরে গিয়ে দরজায় খিল দিয়ে দেয়। শৌরিক পাগলের মতো দৌড়ে ওপরে ওঠে, বন্ধ দরজায় ক্রমাগত লাথি মারতে থাকে, চিৎকার করতে থাকে, বেরোবি
বেরিয়ে আয় বলছি বুড়ো, বেরিয়ে আয়, তোকে আজ এখানে আমি পুঁতে ফেলবো। দরজা ভেঙে ফেলার মতো উপক্রম হয়। অমিতা আর পর্ণা দুদিক থেকে চেপে ধরে সৌরিককে শান্ত করার চেষ্টা করে। ওপর থেকে তারা কোনো রকমে তাকে নিচে নেমে এসে যখন দেখে যে প্রণবেশবাবুর জ্ঞান ফিরেছে, পাথরের মতো তিনি মাটিতে বসে আছেন। একটু দূরের চেয়ারে বসে আছে আরেকজন, তিনি রিভুর দিদিমা, নিশ্চল প্রতিমার মতো স্থির তার দৃষ্টি। অমিত পর্ণা সৌরিককে চেপে ধরে বাড়িতে নিয়ে আসে। বাড়ি ফিরে তারা দেখে তুলি কাজের মাসিকে চেপে ধরে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলেছে। সৌরিক পাগলের মতো চেঁচাতে থাকে, এরা মানুষ মা, এরা মানুষ, এদের বাঁচার কোনো অধিকার নেই। জন্তু জানোয়াররাও এদের থেকে অনেক অনেক ভালো, এদের মতো নীচ নয়। রাগে সে দরজায় লাথি মারতে থাকে। পর্ণা ছেলেকে চেপে ধরে শান্ত করতে চেষ্টা করে। মাকে জড়িয়ে ধরে হঠাৎই সৌরিক পাগলের মতো কাঁদতে থাকে। অপেক্ষা করুন শেষ পর্বের জন্য।